আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে বর্ধমান ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বর্ধমান ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, ফি স্ট্রাকচার কি আছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে এবং কবে থেকে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে তার একটি সম্ভাব্য সময়, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স, ল এবং অন্যান্য ফ্যাকাল্টির মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে আরবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি, হিস্ট্রি, মাস কমিউনিকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে সাঁওতালি, সংস্কৃত, সোশ্যালজি, উর্দু, ওম্যান স্টাডিজ, তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক, তারপর হচ্ছে এমএড, তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ হচ্ছে এমপিএড, তারপর হচ্ছে কমার্স অর্থাৎ হচ্ছে এমকম, তারপর হচ্ছে ল অর্থাৎ হচ্ছে এলএলএম, তারপর হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইএস, তারপর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে এমবিএ, তারপর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স অর্থাৎ হচ্ছে এমবিএ এইচআর, তারপর হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্ট অর্থাৎ হচ্ছে এমবিএ ট্যুরিজম। তো এই 26 প্রকার কোর্স ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স, ল এবং অন্যান্য ফ্যাকাল্টির মধ্যে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে ফিজিওলজি, তারপর হচ্ছে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, কম্পিউটার সায়েন্স, তার হচ্ছে জিও স্পেশাল সায়েন্স, তার হচ্ছে জিওলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স, তারপর হচ্ছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তারপর হচ্ছে সাইকোলজি। তো এই 18 প্রকার কোর্স ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমে আমরা জেনে নেবো যে কোনো একটি নির্দিষ্ট কোর্সে আবেদন করার জন্য যে নির্দিষ্ট কোয়ালিফিকেশন বা নির্দিষ্ট ডিগ্রির প্রয়োজন, সেই নির্দিষ্ট কোয়ালিফিকেশন বা সেই নির্দিষ্ট ডিগ্রিতে তোমার মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তারপরে আমরা জেনে নেবো যে কোনো একটি নির্দিষ্ট কোর্সে আবেদন করার জন্য কিসে কোয়ালিফিকেশন বা কিসে ডিগ্রি থাকতে হবে, তবেই তোমরা সেখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো যে সমস্ত স্টুডেন্টরা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে যে বিষয়ে তারা আবেদন করবে সেই বিষয়ের জন্য যে ডিগ্রিটা বা যে কোয়ালিফিকেশনটা চেয়েছে তাতে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে মিনিমাম 45% মার্কস লাগবে। তারা যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়ের জন্য যে কোয়ালিফিকেশন চেয়েছে বা যে ডিগ্রিটা চেয়েছে সেই ডিগ্রিতে তাদের 45% মার্কস থাকবে, তবে তারা আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে কোন বিষয়ে আবেদন করার জন্য তোমার কিসে কোয়ালিফিকেশন বা কি ডিগ্রি থাকতে হবে, তবেই তোমরা সেখানে আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স, ল এবং অন্যান্য ফ্যাকাল্টির মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তার জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশন বা ডিগ্রিগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে আরবিক। তো আরবিকের জন্য তোমাকে আরবিকে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর যে বেঙ্গলি, তো বেঙ্গলির জন্য বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে এবং মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপরে যে এমবিএ প্রোগ্রাম, প্রথম প্রোগ্রাম হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইচআর, তৃতীয় প্রোগ্রাম হচ্ছে মাস্টার অফ ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমার যদি যে কোনো বিষয় অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি অনার্স ডিগ্রি থাকে বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজির যে কোনো বিষয়ে যদি ডিগ্রি থাকে বা বি ফার্ম, এমবিবিএস, বিবিএ, বিসিএ, 3 বা 5 বছরের এলএলবি বা বিডিএস, এই সমস্ত কোর্সগুলির মধ্যে যে কোনো কোর্স যদি থাকে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি তোমার সেই ডিগ্রিতে থাকে তাহলে তুমি এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক, এর জন্য তোমাকে মিউজিকে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, তো এর জন্য তোমাকে মিউজিকে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে মাস্টার অফ কমার্স অর্থাৎ এম কম এর জন্য তোমাকে কমার্সের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বি কম ডিগ্রি থাকতে হবে এবং তাতে যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তারপর যে ইকোনমিক্সের জন্য তোমাকে ইকোনমিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর যে এডুকেশনের জন্য তোমাকে এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে। তারপর যে এমএড ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য তোমার বিএড বা বিএলএড বা
ডিএড এই সমস্ত কোর্সগুলোর মধ্যে যে কোনো কোর্স থাকলেই এবং তার সঙ্গে যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর যে এমএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য বিএড বা বিএলএড বা ডিএড এই সমস্ত কোর্সগুলির মধ্যে যে কোনো কোর্স থাকলেই এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজ থাকলেই তুমি এখানে এমএড এ আবেদন করতে পারবে। তারপর যে ইংলিশের জন্য তোমাকে ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তারপর যে ফ্রেঞ্চের জন্য তোমাকে ফ্রেঞ্চে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তারপর যে হিন্দির জন্য হিন্দিতে অনার্স ডিগ্রি লাগবে এবং মিনিমাম পার্সেন্টেজ তোমার থাকতে হবে। তারপর যে হিস্ট্রির জন্য তোমাকে হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তারপরে যে মাস্টার অফ ল, তো মাস্টার অফ লর জন্য অর্থাৎ এলএলএম এর জন্য তোমাকে 3 বা 5 বছরের এলএলবি ডিগ্রি থাকতে হবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর যে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ এমএলআইএস এই কোর্সে আবেদন করার জন্য যদি তোমার যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি অনার্স ডিগ্রি থাকে অথবা যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজির যে কোনো বিষয়ে যদি ডিগ্রি থাকে বা বি ফার্ম এমবিবিএস বিবিএ বিসিএ 3 বা 5 বছরের এলএলবি বা বিডিএস এই সমস্ত কোর্সগুলোর মধ্যে যে কোনো যদি কোর্স থাকে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা থাকে তাহলে তুমি এখানে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে মাস কমিউনিকেশন, তো এতে আবেদন করার জন্য তোমার যদি যে কোনো বিষয়ে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি অনার্স ডিগ্রি থাকে বা যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজির যে কোনো বিষয়ে যদি কোনো ডিগ্রি থাকে বা বি ফার্ম বা এমবিবিএস বা বিবিএ বা বিসিএ বা 3 বা 5 বছরের এলএলবি ডিগ্রি বা বিডিএস এই সমস্ত ডিগ্রিগুলোর মধ্যে যে কোনো যদি ডিগ্রি থাকে এবং তাতে যদি যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজ যদি তোমার থাকে তাহলে তুমি এখানে মাস কমিউনিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ফিলোসফি, তো ফিলোসফির জন্য তোমাকে ফিলোসফিতে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপরে হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ হচ্ছে এমপিএড ফ্রেশার্স স্টুডেন্ট এবং ডেপুটেড স্টুডেন্ট উভয় ক্যান্ডিডেটদের জন্য যদি তাদের বিপিএড বা বিপিই এই দুটি ডিগ্রির মধ্যে যে কোনো একটি ডিগ্রি থাকে এবং তাতে যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা থাকে তাহলে তারা এখানে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তো পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে সংস্কৃত, তো সংস্কৃতের জন্য তোমাকে সংস্কৃতে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে সাঁওতালির জন্য তোমাকে সাঁওতালিতে অনার্স ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে সঙ্গে মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর যে সোশ্যালজির জন্য তোমাকে সোশ্যালজিতে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে উর্দু, তো উর্দুর জন্য তোমাকে উর্দুতে অনার্স ডিগ্রি লাগবে এবং যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে ওম্যান স্টাডিজ, তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে আরবি, বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশ্যালজি, উর্দু এই সমস্ত কোর্সগুলির মধ্যে যে কোনো একটি কোর্সে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে এবং তার সঙ্গে যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি তোমার থাকে তাহলে তুমি এখানে ওমেন স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেব যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন। তোমাদের প্রথম বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স, তো কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন অনার্স ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে অনার্স ডিগ্রি বা বিসিএ ডিগ্রি বা কম্পিউটার সায়েন্সে যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রি থাকে এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি তোমার থাকে তাহলে তুমি এখানে কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে বায়োটেকনোলজি, তো এতে আবেদন করার জন্য তোমাকে বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি বা বোটানি বা মাইক্রোবায়োলজি বা ফিজিওলজি বা জুওলজি বা মলিকুলার বায়োলজি এই সমস্ত কোর্সগুলির মধ্যে যে কোনো কোর্সে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে এবং তাতে যদি আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি থাকে তাহলে তুমি এখানে বায়োটেকনোলজির জন্য আবেদন করতে পারবে। তারপরে যে বোটানির জন্য তোমাকে বোটানিতে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তারপরে যে কেমিস্ট্রির জন্য তোমাকে কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপরে হচ্ছে জিওগ্রাফি, তো জিওগ্রাফির জন্য তোমাকে জিওগ্রাফিতে অনার্স ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপরে যে জিওলজির জন্য তোমাকে জিওলজিতে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপরে যে ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য মিনিমাম পার্সেন্টেজটা থাকতে হবে এবং মাইক্রোবায়োলজির জন্য মাইক্রোবায়োলজিতে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। তার যে ফিজিক্সের জন্য ফিজিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা তোমার থাকতে হবে। ফিজিওলজির জন্য ফিজিওলজিতে অনার্স ডিগ্রি লাগবে এবং আবেদনের জন্য প্রয়োজনীয় মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর যে স্ট্যাটিস্টিক্স
এর জন্য তোমাকে ম্যাথামেটিক্স অনার্স ডিগ্রি বা স্ট্যাটিস্টিক্স অনার্স ডিগ্রি লাগবে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপরে যে জুওলজির জন্য তোমাকে জুওলজিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে তোমার নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, তো এর জন্য তোমাকে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথে অনার্স ডিগ্রি বা পাবলিক হেলথে অনার্স ডিগ্রি বা নিউট্রিশনে অনার্স ডিগ্রি থাকতে হবে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি তোমার নির্দিষ্ট ডিগ্রিতে যদি থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মলিকুলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স, তো এতে আবেদন করার জন্য তোমাকে মলিকুলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স বা বায়োফিজিক্স বা বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি বা এনভায়রনমেন্ট সায়েন্স বা মাইক্রোবায়োলজি বা জুওলজি বা ফিজিওলজি বা লাইফ সায়েন্স বা বায়ো ইনফরমেটিক্স বা ফিশারিজ সায়েন্স বা বায়োকেমিস্ট্রি বা ফার্মেসি বা ভেটেনারি, এই সমস্ত কোর্সগুলিতে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে, বা যদি তোমার এমবিবিএস বা বিডিএস, বা যদি তোমার বায়োটেকনোলজি বা বায়ো সায়েন্সে যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজি যদি ডিগ্রি থাকে, বা যদি তোমার এনিম্যাল সায়েন্স বা জেনেটিক্স বা বোটানি, এই সমস্ত কোর্সগুলিতেও যদি তোমার অনার্স ডিগ্রি থাকে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি তোমার নির্দিষ্ট যে কোয়ালিফিকেশনটা আছে সেই কোয়ালিফিকেশনে যদি থাকে, তাহলে তুমি এখানে মলিকুলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তো এতে আবেদন করার জন্য তোমাকে ফিজিক্স বা ইলেকট্রনিক্স এর মধ্যে যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেটা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে সাইকোলজি, তো সাইকোলজির জন্য তোমাকে সাইকোলজিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা তোমার থাকতে হবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, তো এতে আবেদন করার জন্য তোমাকে বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি বা বোটানি বা এনভায়রনমেন্ট সায়েন্স বা কেমিস্ট্রি বা জিওগ্রাফি বা জিওলজি বা ফিজিওলজি বা মাইক্রোবায়োলজি বা জুওলজি বা নিউট্রিশন বা ফুড অ্যান্ড নিউট্রিশন বা এগ্রিকালচার সায়েন্স, এই সমস্ত কোর্সগুলির মধ্যে যে কোনো একটি কোর্সে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি তোমার সেই ডিগ্রিতে থাকে, তাহলে তুমি এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে জিও স্পেশাল সায়েন্স, তো এতে আবেদন করার জন্য তোমাকে জিওগ্রাফি বা কেমিস্ট্রি বা বায়োটেকনোলজি বা এনভায়রনমেন্ট সায়েন্স বা জিওগ্রাফি বা জিওলজি বা ম্যাথামেটিক্স বা মাইক্রোবায়োলজি বা ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্স বা জুওলজি বা ফিজিওলজি বা লাইফ সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা এগ্রিকালচার বা ওশিনোগ্রাফি বা মেরিন সায়েন্স বা বায়ো ইনফরমেটিক্স বা ফিশারি সায়েন্স বা কম্পিউটার সায়েন্স বা ওয়াইল্ড লাইফ সায়েন্স বা বায়োকেমিস্ট্রি, তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে যে কোনো একটি কোর্সে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে বা তোমার সেই ডিগ্রিটা থাকে, এবং আবেদনের জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি তোমার সেই নির্দিষ্ট ডিগ্রিতে থাকে, তাহলে তুমি এখানে এই কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখে নেব যে ইনটেক ক্যাপাসিটি কি আছে, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটিতে পিজিতে বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলিতে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটা আমরা দেখব। তোমরা যদি কোনো একটি বিষয়ে তার অধীনস্থ কলেজগুলিতে কত করে সিট সংখ্যা আছে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা সেই বিষয়ের জায়গায় ভিডিওটাকে পজ করবে, এবং সেখান থেকে তোমরা সেই বিষয়ের অধীনস্থ কলেজগুলির সিট বিভাজন এবং টোটাল সিটও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখান থেকে তোমরা ক্যাটাগরি হিসাবেও সিট বিভাজন পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা টোটাল সিট বিভাজনও পেয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নেব যে 80% ক্যাটাগরিতে তোমাদের কত করে সিট সংখ্যা আছে। তো 80% ক্যাটাগরি কি? তো 80% ক্যাটাগরি হচ্ছে যারা ইন্টারনাল স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কোনো কলেজ থেকে পড়াশোনা করেছে তাদের জন্য এই 80% সিট সংরক্ষিত থাকবে টোটাল সিটের মধ্যে, এবং বাকি যে 20% থাকছে সেই বাকি 20% সিট হচ্ছে যারা এক্সটার্নাল স্টুডেন্ট থাকবে, অর্থাৎ যারা বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ কোনো কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কলেজ বা অন্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তাদের জন্য বাকি সিট রিজার্ভ থাকবে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের সিট দেখে নেব। তো প্রথমে আমরা ইন্টারনাল স্টুডেন্টদের জন্য কত করে সিট আছে সেটা দেখবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলির মেন ক্যাম্পাসে তোমাদের ইন্টারনালদের জন্য সিট আছে 238টি টোটাল সিট আছে, এবং ক্যাটাগরি হিসাবে তোমরা এখান থেকে সেই সিট বিভাজন দেখে নিতে পারো, এবং কোন কলেজে কত সিট আছে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে বিষয় হচ্ছে আমাদের কমার্স। তো কমার্সের মেন ক্যাম্পাসে সিট আছে ইন্টারনালদের জন্য 135টি। তারপর হচ্ছে তোমাদের ইংলিশ। ইংলিশে তোমার মেন ক্যাম্পাসে ইন্টারনালদের জন্য সিট আছে টোটাল 203টি। তারপরে হচ্ছে তোমার ইকোনমিক্স এর জন্য মেন ক্যাম্পাসে তোমার
তোমার ইন্টারনালদের জন্য সিট আছে 112টি। তারপরে যে এডুকেশনের জন্য মেন ক্যাম্পাসে তোমার ইন্টারনালদের সিট আছে 50টি সিট আছে। তারপরে হিস্টোরির জন্য তোমার মেন ক্যাম্পাসে সিট আছে 192টি। তারপরে যে হিন্দির জন্য মেন ক্যাম্পাসে তোমার সিট আছে 106টি ইন্টারনালদের জন্য। তারপরে পলিটিক্যাল সায়েন্সের জন্য মেন ক্যাম্পাসে তোমাদের সিট আছে 130টি। তারপরে ফিলোজফির জন্য মেন ক্যাম্পাসে তোমার সিট আছে 106টি টোটাল সিট আছে। তারপরে সংস্কৃতের জন্য মেন ক্যাম্পাসে ইন্টারনালদের জন্য সিট আছে 128টি। তারপর হচ্ছে সোশ্যালজি, তো সোশ্যালজির জন্য মেন ক্যাম্পাসে তোমার ইন্টারনালদের সিট আছে তোমার 65টি। তারপর হচ্ছে তোমার সাঁওতালি, তো সাঁওতালির জন্য মেন ক্যাম্পাসে তোমাদের টোটাল সিট আছে 38টি ইন্টারনাল স্টুডেন্টদের জন্য। তারপরে উর্দুর জন্য তোমাদের এটা পড়ানো হয় হুগলি মহসিন কলেজে, তাতে সিট আছে টোটাল তোমার 38টি। তারপরে এলএলএম এর জন্য মেন ক্যাম্পাসে তোমার সিট আছে 39টি। তারপর হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক, তো এই কোর্সটি কেবলমাত্র পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমানেই পড়ানো হয় এবং এখানে এই কোর্সের জন্য ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 25টি। তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, তো এই কোর্সটাও তোমাদের পড়ানো হয় পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমানে এবং রবীন্দ্রসঙ্গীতের জন্য ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 25টি। তারপর যে আরাবিক মেন ক্যাম্পাসে তোমাদের টোটাল সিট আছে ইন্টারনালদের জন্য 26টি। তারপর যে ফ্রেঞ্চ, এই কোর্সটা কেবলমাত্র পড়ানো হয় চন্দননগর গভর্নমেন্ট কলেজে এবং ইন্টারনালদের জন্য এই কোর্সের জন্য সিট আছে টোটাল তোমাদের 15টি। তারপর যে এমপিএড ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য তোমাদের সিট আছে মেন ক্যাম্পাসে ইন্টারনালদের জন্য 30টি। আর এমপিএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য মেন ক্যাম্পাসে তোমাদের সিট আছে ইন্টারনালদের জন্য 2টি। তারপর হচ্ছে এমএড ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য মেন ক্যাম্পাসে তোমাদের সিট আছে ইন্টারনালদের জন্য 38টি এবং এমএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য মেন ক্যাম্পাসে সিট আছে ইন্টারনালদের জন্য টোটাল আছে 2টি সিট আছে। এবার আমরা দেখবো যে 20% ক্যাটাগরিতে কত করে সিট সংখ্যা আছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ কোনো কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, অর্থাৎ যারা এক্সটার্নাল স্টুডেন্ট আছে তাদের জন্য কোন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে সেটা আমরা দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি, তো বেঙ্গলির মেন ক্যাম্পাসে টোটাল সিট আছে তোমাদের এক্সটার্নালদের জন্য 50-90 অর্থাৎ 59টি সিট আছে এবং কোন কলেজে কত সিট আছে তোমরা এখান থেকে সেটা দেখে নিতে পারো ভিডিওটাকে পজ করে। তারপরে আমাদের বিষয় হচ্ছে কমার্স, তো কমার্সের মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের সিট আছে 34টি। তারপরে ইংলিশের জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের সিট আছে টোটাল 51টি। তারপর হচ্ছে ইকোনমিক্সের জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের টোটাল সিট আছে 28টি। তারপরে এডুকেশনের জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের সিট আছে 13টি টোটাল। তারপরে হিস্টোরির জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের জন্য সিট আছে টোটাল 48টি। তারপর হচ্ছে হিন্দির জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের জন্য টোটাল সিট আছে 27টি। তারপরে পলিটিক্যাল সায়েন্সের জন্য এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য মেন ক্যাম্পাসে সিট আছে টোটাল 33টি। তারপর হচ্ছে ফিলোজফির জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের সিট আছে তোমাদের টোটাল 27টি। তারপরে সংস্কৃতের জন্য মেন ক্যাম্পাসে তোমাদের টোটাল সিট আছে 32টি এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য। তারপর হচ্ছে সোশ্যালজি, তো এর জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 16টি। তারপর হচ্ছে সাঁওতালির জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নালদের সিট আছে টোটাল 9টি। তারপর উর্দু, এই কোর্সটি পড়ানো হয় কেবলমাত্র হুগলি মহসিন কলেজে এবং এখানে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 9টি। তারপর যে এলএলএম কোর্সটা মেন ক্যাম্পাসে তোমাদের এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 10টি। তারপর হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক, তো এই কোর্সটা কেবলমাত্র পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমানে পড়ানো হয় এবং এখানে এই কোর্সের জন্য এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 6টি। তারপরে কোর্স হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এবং এই কোর্সটাও পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমানে পড়ানো হয় এবং এই কোর্সের জন্য এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 6টি। তারপরে যে আরাবিকের মেন ক্যাম্পাসে পড়ানো হয় এবং সেখানে এক্সটার্নালদের জন্য টোটাল 6টি সিট আছে। তারপরে ফ্রেঞ্চ, এটা কেবলমাত্র চন্দননগর গভর্নমেন্ট কলেজে পড়ানো হয় এবং এখানে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য সিট আছে টোটাল 4টি। তারপর হচ্ছে এমপিএড ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য মেন ক্যাম্পাসে সিট আছে টোটাল 8টি এক্সটার্নালদের জন্য এবং এমপিএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য তোমাদের এখানে এক্সটার্নালদের জন্য কোনো সিট নেই। তারপর হচ্ছে এমএড ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য মেন ক্যাম্পাসে তোমাদের এখানে সিট আছে এক্সটার্নালদের টোটাল 9টি এবং এমপিএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য মেন ক্যাম্পাসে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য সিট আছে 1টি। এবার আমরা আরো কিছু কোর্স দেখে নেব যেখানে তোমাদের 80-20 কোনো রিজার্ভেশন নেই, অর্থাৎ ওই বিষয়ের সমস্ত সিটটাই ইন্টারনাল এবং এক্সটার্নাল সকলের জন্য খোলা আছে। তো সেই সমস্ত বিষয়গুলি কি কি, সেই সমস্ত বিষয় হচ্ছে এমএলআইএস, তো এর তোমাদের টোটাল সিট আছে 34টি এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত সিট আছে তোমরা সেটা দেখে নিতে পারো। তারপর যে মাস কমিউনিকেশনের জন্য টোটাল সিট আছে 81টি। তারপর যে ওম্যান স্টাডিজ এর জন্য টোটাল সিট আছে 47টি। তারপর যে এমবিএ এর জন্য টোটাল সিট আছে 47টি। তারপর যে এমবিএ এইচআর এর জন্য টোটাল সিট আছে 47টি। তারপর হচ্ছে এমবিএ ট্যুরিজমের জন্য টোটাল সিট আছে 34টি। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত
কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে তোমাদের কত করে টোটাল সিট সংখ্যা আছে সেটা আমরা দেখবো। তোমাদের প্রথম বিষয় হচ্ছে বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজিতে মেন ক্যাম্পাসে তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে টোটাল তোমাদের এখানে 31টি সিট আছে। তারপর হচ্ছে বোটানি, তোমাদের মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 63টি সিট আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 16টি সিট আছে। তারপর আমাদের বিষয় হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির জন্য ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য 81টি সিট আছে টোটাল এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল তোমাদের এখানে 20টি সিট আছে। তারপর আমাদের বিষয় হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফিটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 70টি সিট আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 18টি সিট আছে। তারপর আমাদের বিষয় হচ্ছে জুওলজি। তো জুওলজিটি ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমাদের ইন্টারনাল স্টুডেন্টদের জন্য 91টি টোটাল সিট আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 23টি সিট আছে। তারপর আমাদের বিষয় হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য 92টি সিট আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 23টি সিট আছে। তারপর যে ম্যাথামেটিক্সটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 125টি সিট আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 31টি সিট আছে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 32টি সিট আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 9টি সিট সংরক্ষিত আছে। তারপর যে কম্পিউটার সায়েন্সটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য 32টি সিট আছে টোটাল এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 8টি সিট সংরক্ষিত আছে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজিটি ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 28টি সিট সংরক্ষিত আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 60টি সিট সংরক্ষিত আছে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে টোটাল তোমাদের 37টি সিট আছে। এখানে তোমাদের কোনো রকমের ইন্টারনাল এবং এক্সটার্নালের কোনো রিজার্ভেশন নেই। তারপর হচ্ছে জিও স্পেশাল সায়েন্স, এখানেও তোমাদের ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে টোটাল তোমাদের এখানে 27টি সিট আছে। এখানেও তোমাদের কোনো রকমের 80-20 বিভাজন নেই। তারপর হচ্ছে ফিজিওলজি। তো এখানে তোমাদের ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 28টি সিট সংরক্ষিত আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 60টি সিট সংরক্ষিত আছে। তারপর আমাদের বিষয় হচ্ছে জিওলজি। তো জিওলজি বিষয়টি কেবলমাত্র এইচএমসি কলেজে পড়ানো হয়। এইচএমসি মানে কি? হুগলি মহসিন কলেজ। তো এই কলেজে তোমাদের ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 9টি এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল সিট আছে 2টি। তারপর আমাদের বিষয় হচ্ছে সাইকোলজি। তো সাইকোলজিতে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে 80% স্টুডেন্টদের জন্য অর্থাৎ ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 24টি সিট আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 6টি সিট সংরক্ষিত আছে। তারপর হচ্ছে মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স। তো এটাও ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 29টি সিট সংরক্ষিত আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 60টি সিট সংরক্ষিত আছে। তারপর হচ্ছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। তো এটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য 39টি সিট সংরক্ষিত আছে এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য টোটাল 11টি সিট সংরক্ষিত আছে। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই কোর্সটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য টোটাল 28টি সিট সংরক্ষিত আছে এবং এক্সটার্নালদের জন্য টোটাল তোমাদের 60টি সিট সংরক্ষিত আছে। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের সিট সংখ্যা তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে সিট সংখ্যা ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে বর্ধমান ইউনিভার্সিটির পিজির বিভিন্ন কোর্সগুলিতে সচরাচর কত করে সিট সংখ্যা থাকে, এবছরের জন্য বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা হবে সেটা তোমরা জানতে পারবে এবছরের ভর্তির জন্য যখন নোটিশ প্রকাশ করা হবে, সেই নোটিশেই তোমাদের সেই সিট সংখ্যা জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে ফি স্ট্রাকচার কি আছে, অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স, ল এবং অন্যান্য ফ্যাকাল্টির মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার জেনে নেব। তো আরাবিকের ফিস হচ্ছে অ্যাডমিশন ফি 2130 টাকা, বেঙ্গলির হচ্ছে 2130 টাকা, ইকোনমিক্সের হচ্ছে 2930 টাকা, এডুকেশনের হচ্ছে 2130 টাকা, ইংলিশের হচ্ছে 2130 টাকা, হিন্দির হচ্ছে 2130 টাকা, হিস্ট্রির হচ্ছে 2130 টাকা এবং মাস কমিউনিকেশনের হচ্ছে 8460 টাকা, ফিলোসফির হচ্ছে 2130 টাকা, পলিটিক্যাল সায়েন্সের হচ্ছে 2130 টাকা, সাঁওতালির হচ্ছে 2130 টাকা, সংস্কৃতের হচ্ছে 2130 টাকা, সোশ্যালজিরও হচ্ছে 2130 টাকা। তারপরে রবীন্দ্রসঙ্গীতের হচ্ছে 3260 টাকা, তারপরে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিকের হচ্ছে 3260 টাকা, তারপরে উমেন স্টাডিজের হচ্ছে 6120 টাকা, তারপরে এমএড ফ্রেশার স্টুডেন্টদের জন্য 14,710 টাকা এবং এমএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 23,710 টাকা, তারপরে এমপিএড ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য 16,210 টাকা এবং এমপিএড ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য 16,210 টাকা। তারপরে কমার্সের জন্য হচ্ছে অর্থাৎ এমকমের জন্য হচ্ছে
টাকা এবং এলএলএম এর জন্য হচ্ছে 3,330 টাকা এবং এমএলআইএস এর জন্য হচ্ছে 4,250 টাকা। তারপর হচ্ছে এমবিএ এর জন্য হচ্ছে 15,930 টাকা, এমবিএ এইচআর এর জন্য হচ্ছে 15,930 টাকা এবং এমবিএ ট্যুরিজমের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 15,930 টাকা। এবার আমরা দেখে নেবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের অ্যাডমিশন ফি কত আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তো এর অ্যাডমিশন ফি হচ্ছে 3,680 টাকা। তারপর হচ্ছে বায়োটেকনোলজির জন্য হচ্ছে 21,410 টাকা, মাইক্রোবায়োলজির হচ্ছে 22,910 টাকা, এনভায়রনমেন্টাল সায়েন্সের হচ্ছে 11,160 টাকা, হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য হচ্ছে 8,660 টাকা, হচ্ছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের জন্য হচ্ছে 11,730 টাকা, হচ্ছে মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স এর জন্য হচ্ছে 11,730 টাকা, হচ্ছে সাইকোলজির জন্য হচ্ছে 11,080 টাকা, হচ্ছে জিও স্পেশাল সায়েন্সের জন্য হচ্ছে 10,230 টাকা, হচ্ছে ফিজিওলজির জন্য হচ্ছে 11,730 টাকা, হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের জন্য হচ্ছে অ্যাডমিশন ফি হচ্ছে 11,730 টাকা, হচ্ছে ম্যাথামেটিক্স এর জন্য হচ্ছে 3,080 টাকা, ফিজিক্স এর জন্য হচ্ছে 3,110 টাকা, কেমিস্ট্রির জন্য হচ্ছে 3,230 টাকা এবং জিওগ্রাফির জন্য হচ্ছে 5,130 টাকা, তারপরে জুওলজির জন্য হচ্ছে 3,200 টাকা এবং বোটানির জন্য হচ্ছে 3,200 টাকা। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচার ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে বর্ধমান ইউনিভার্সিটিতে পিজিতে সচরাচর কত ফি স্ট্রাকচার থাকে, এবছরের জন্য ফি স্ট্রাকচার কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশেই সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে যে আমরা সিলেকশন প্রসিডিওরটা জানাচ্ছি, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে সিলেকশন প্রসিডিওরটা ছিল সেটা তোমাদের জানাচ্ছি। এবছরের জন্য সিলেকশন প্রসিডিওর কি হবে সেটা তোমরা জানতে পারবে এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশে সেটা জানিয়ে দেওয়া হবে। তো বর্ধমান ইউনিভার্সিটিতে পিজিতে যত কোর্স অ্যাভেলেবেল আছে, সায়েন্স, আর্টস, কমার্স, ল বা অন্যান্য ফ্যাকাল্টির মধ্যে যত কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সের জন্য তোমাদের এখানে সিলেক্ট করা হয়েছিল। কেবলমাত্র এমবিএ প্রোগ্রাম বাদে বাকি যত কোর্স ছিল সমস্ত কোর্সের জন্য সিলেক্ট করা হয়েছিল তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট ছিল অর্থাৎ প্রিভিয়াস যে কোয়ালিফিকেশনের যে মার্কস ছিল সেই মার্কসগুলির উপর নির্ভর করে একটি গ্রেড পয়েন্ট তৈরি করা হয়েছিল এবং সেই গ্রেড পয়েন্টের উপর নির্ভর করে একটি মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল এবং সেই মেরিটের বেসিসে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হয়েছিল। তো এখানে পিজির জন্য কিভাবে গ্রেড পয়েন্ট তৈরি করা হয়েছিল, কোন কোন কোয়ালিফিকেশনের উপর কত মার্কস ছিল তোমাদের দেখে নাও। তো এখানে তোমাদের অনার্স এর উপর তোমাদের 50% ওয়েটেজ ছিল, তারপর হচ্ছে তোমাদের এইচএস বা তার সমতুল্য পরীক্ষার উপর তোমাদের 30% ওয়েটেজ ছিল মার্কসের এবং তোমাদের মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার উপর তোমাদের 20% ওয়েটেজ ছিল মার্কসের উপর এবং এই তিনটি কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল এবং সেই মেরিটের বেসিসে তোমাদের এখানে বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হয়েছিল। এবার আমরা দেখে নেব যে এমবিএ প্রোগ্রামগুলির জন্য তোমাদের সিলেকশন প্রসিডিওর কি ছিল। তো এমবিএ প্রোগ্রামগুলির মধ্যে যে তিনটি প্রোগ্রাম আছে সেটি হচ্ছে এমবিএ, এমবিএ এইচআর এবং এমবিএ ট্যুরিজম এবং এই তিনটিরই সিলেকশন প্রসিডিওর একই ছিল। সেটা সিলেকশন কিভাবে করা হয়েছিল, তো সেটা সিলেকশন করা হয়েছিল তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট ছিল তার মার্কস তো দেখা হয়েছিল, অর্থাৎ প্রিভিয়াস যে কোয়ালিফিকেশনের যে মার্কস আছে সেগুলি তো দেখা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে গ্রুপ ডিসকাশন করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল ইন্টারভিউ নিয়েছিল এবং এই তিনটির মার্কসকে মিলিয়ে তোমাদের একটি গ্রেড পয়েন্ট তৈরি করা হয়েছিল এবং সেই গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে বিভিন্ন এমবিএ প্রোগ্রামগুলিতে ভর্তি নেওয়া হয়েছিল। তো তোমাদের এখানে বিভিন্ন এমবিএ প্রোগ্রামগুলিতে সিলেকশনের জন্য যে গ্রেড পয়েন্টটা তৈরি করা হয়েছিল সেই গ্রেড পয়েন্টে তোমাদের কোন কোন কোয়ালিফিকেশনের মার্কসের উপর কত কত ওয়েটেজ ছিল সেটা একটা আমরা দেখে নেব। তো এখানে তোমাদের গ্রেড পয়েন্ট তৈরি করার ক্ষেত্রে তোমাদের অনার্সের মার্কসের উপর 50% ওয়েটেজ ছিল, তারপর হচ্ছে ক্লাস 12 বা এইচএস বা তার ইকুইভ্যালেন্ট পরীক্ষার মার্কসের উপর তোমাদের 30% ওয়েটেজ ছিল, তারপর হচ্ছে তোমাদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কসের উপর 20% ওয়েটেজ ছিল এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে গ্রুপ ডিসকাশন করা হয়েছিল সেই গ্রুপ ডিসকাশনে তুমি যে মার্কস পেয়েছিলে সেই মার্কস এবং তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই পার্সোনাল ইন্টারভিউ তুমি যে মার্কস পেয়েছিলে সেই মার্কস, এই সমস্ত কিছুর মার্কস যোগ করে তোমাদের একটি গ্রেড পয়েন্ট তৈরি করা হয়েছিল এবং সেই গ্রেড পয়েন্টের ভিত্তিতে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে বিভিন্ন এমবিএ প্রোগ্রামগুলির জন্য ভর্তি নেওয়া হয়েছিল। এবার আমরা জেনে নেব যে কবে থেকে বর্ধমান ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো প্রতি বছরই আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে বর্ধমান ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়। আশা করা যাচ্ছে যে এবছরও তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে অ্যাকচুয়াল কবে শুরু হবে সেটা বর্ধমান ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেবে। তো তার জন্য প্রতিনিয়তই তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল
অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করতে হবে এবং সেখান থেকেই তোমরা আবেদনের জন্য সমস্ত কিছু আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।